একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, আধুনিক পশ্চিমা বিশ্ব এবং মিডিয়া সব সময় আমাদের কি শেখানোর চেষ্টা করে? তারা বোঝাতে চায় যে ইসলামী সমাজে নারীরা চিরকাল অবহেলিত, অধিকার বঞ্চিত এবং ঘরের চার দেয়ালে বন্দী। কিন্তু যদি বলি এই ধারণা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, যদি বলি বিংশ শতাব্দীর চরম রাজনৈতিক অস্থিরতা এবং যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে একজন মুসলিম নারী এমন এক বিপ্লবের জন্ম দিয়েছিলেন যা পুরো মধ্যপ্রাচ্যের ইতিহাসকে কাঁপিয়ে দিয়েছিল, যিনি কোনো পশ্চিমা নারীবাদী আন্দোলন থেকে নয়, বরং সম্পূর্ণ ইসলামী আদর্শ, পর্দা এবং ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে নিজ দেশের সংসদে পা রেখেছিলেন, যিনি তার পুরো জীবন উৎসর্গ করেছিলেন হাজার হাজার এতিম শিশু এবং অসহায় নারীদের মুখে হাসি ফোটানোর জন্য। কে ছিলেন এই আধুনিক যুগের মহামানবী? কিভাবে তিনি সমাজের সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে মুসলিম নারীদের অধিকার আদায়ের এক জীবন্ত কিংবদন্তিতে পরিণত হলেন? আজকের এই অত্যন্ত দীর্ঘ এবং শ্বাসরুদ্ধকর ডকুমেন্টারিতে আমরা উন্মোচন করব আধুনিক যুগে ইসলামের সেবায় নারীদের অবদান এবং মিশরের অগ্নিকন্যা আমিনা শুকরির সেই রক্তগরম করা, রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য ইতিহাস। তবে ইতিহাসের এই গভীর এবং শিহরণ জাগানো অধ্যায়ে প্রবেশের আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনারা ইসলামের এই হারিয়ে যাওয়া গৌরবময় ইতিহাসগুলো বিস্তারিতভাবে জানতে ভালোবাসেন, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটিতে একটি লাইক এবং আপনার মূল্যবান কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন, যাতে এই সত্য ইতিহাস আরও হাজারো মানুষের কাছে পৌঁছে যায়। চলুন শুরু করা যাক। গল্পের শুরুটা হয় ১৯১২ সালের দিকে। ভূমধ্যসাগরের তীরে অবস্থিত মিশরের অত্যন্ত প্রাচীন, ঐতিহাসিক এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ নগরী আলেকজান্দ্রিয়াতে জন্ম নেন এক শিশুকন্যা। তার নাম রাখা হয় আমিনা শুকরি। তিনি জন্ম নিয়েছিলেন এমন এক পরিবারে যেখানে শিক্ষা, রাজনীতি এবং সমাজসেবার অত্যন্ত গভীর চর্চা ছিল। তার পিতা ছিলেন একজন প্রখ্যাত সাংবাদিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই সুবাদে ছোটবেলা থেকেই আমিনা শুকরি অত্যন্ত উচ্চমানের শিক্ষা এবং রাজনৈতিক সচেতনতার পরিবেশে বড় হতে থাকেন। তবে আমিনা সাধারণ ধনী পরিবারের মেয়েদের মতো শুধু নিজেদের বিলাসবহুল জীবন নিয়ে সন্তুষ্ট ছিলেন না। তার তীক্ষ্ণ দৃষ্টি ছিল সমাজের একেবারে নিচু তলার মানুষগুলোর দিকে। তিনি প্রতিদিন জানালা দিয়ে দেখতেন কিভাবে সমাজের দরিদ্র নারীরা এবং এতিম শিশুরা খাদ্যের অভাবে, চিকিৎসার অভাবে ধুকে ধুকে কষ্টে কষ্ট পাচ্ছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম এবং অসহায়দের প্রতি যে অসীম ভালোবাসার কথা বলে গেছেন, আমিনা সেই শিক্ষাকে নিজের জীবনের মূল মন্ত্র হিসেবে গ্রহণ করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন সমাজের এই করুণ অবস্থা পরিবর্তন করতে হলে নারীদের শুধু ঘরের ভেতর বসে থাকলে চলবে না, নারীদেরকে সমাজ সংস্কারের কাজে সরাসরি মাঠে নামতে হবে। যৌবনে পদার্পণ করার পর আমিনা শুকরি নিজেকে সম্পূর্ণভাবে সমাজসেবার কাজে উৎসর্গ করেন। তৎকালীন মিশরের সমাজে হাজার হাজার শিশু ছিল যারা রাস্তায় ঘুরে বেড়াত, যাদের কোনো আশ্রয় ছিল না, শিক্ষার কোনো সুযোগ ছিল না। আমিনা শুকরি সমাজের বিত্তবান মানুষদের একত্রিত করতে শুরু করলেন। তিনি তাদের বোঝাতে লাগলেন যে ইসলামী শরীয়তে জাকাত এবং সাদাকার যে বিধান রয়েছে তা শুধু ব্যক্তিগতভাবে দিলেই হবে না, বরং একে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। তার অক্লান্ত পরিশ্রম এবং অসাধারণ নেতৃত্বের কারণে আলেকজান্দ্রিয়ায় প্রতিষ্ঠিত হয় বিশাল এতিমখানা এবং দাতব্য সংস্থা। তিনি এই প্রতিষ্ঠানগুলো শুধু নামমাত্র পরিচালক ছিলেন না, তিনি নিজে সেখানে গিয়ে এতিম শিশুদের খাওয়াতেন, তাদের পড়াশোনার তদারকি করতেন এবং তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করতেন। তিনি বিশ্বাস করতেন একটি এতিম শিশুকে শুধু খাবার দেওয়াই যথেষ্ট নয়, তাকে আধুনিক শিক্ষা এবং ধর্মীয় মূল্যবোধ দিয়ে একজন যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এতিমখানার পাশাপাশি তিনি দরিদ্র নারীদের জন্য বিনামূল্যে চিকিৎসার ক্লিনিক এবং মাতৃ সদন স্থাপন করেন। কিন্তু তার এই সমাজ সংস্কারের পথ মোটেও সহজ ছিল না। তৎকালীন কট্টরপন্থী এবং পুরুষতান্ত্রিক সমাজের অনেকেই একজন নারীর এই প্রকাশ্য নেতৃত্বকে ভালোভাবে মেনে নিতে পারেনি। অনেকেই তার সমালোচনা করেছিল, কিন্তু আমিনা শুকরি ছিলেন অটল পাহাড়ের মতো স্থির। তিনি তার কাজের মাধ্যমে প্রমাণ করে দিয়েছিলেন যে ইসলামী মূল্যবোধ বজায় রেখেও একজন নারী সমাজের সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারেন। ১৯৫৬ সাল মিশরের ইতিহাসে নেমে আসে এক ভয়ঙ্কর এবং রক্তক্ষয়ী অধ্যায়, যা সুয়েজ সংকট বা ত্রিপক্ষীয় আগ্রাসন নামে পরিচিত। মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের যখন সুয়েজ খাল জাতীয়করণের ঘোষণা দেন, তখন ব্রিটেন, ফ্রান্স এবং ইসরায়েল একযোগে মিশরের ওপর ভয়ঙ্কর সামরিক আক্রমণ চালায়। বিশেষ করে পোর্ট সাইদ এবং আলেকজান্দ্রিয়ার মতো শহরগুলোতে চরম বোমা বর্ষণ শুরু হয়। চারদিকে শুধু মৃত্যু, হাহাকার এবং ধ্বংসস্তূপ।
এই চরম আতঙ্কের মুহূর্তে যখন সাধারণ মানুষ প্রাণ ভয়ে পালাচ্ছে, তখন আমিনা শুকরি নিজের জীবনের মায়া সম্পূর্ণ তুচ্ছ করে সরাসরি যুদ্ধের ময়দানে নেমে পড়েন। তিনি আলেকজান্দ্রিয়ার হসপিটালগুলোতে গিয়ে আহত সৈন্য এবং সাধারণ নাগরিকদের চিকিৎসার জন্য শত শত নারী স্বেচ্ছাসেবক তৈরি করেন। বোমার শব্দের মধ্যেও তিনি অবিচল থেকে আহতদের রক্ত বন্ধ করার কাজ করেছেন, নিজের হাতে তাদের ব্যান্ডেজ বেঁধে দিয়েছেন। যুদ্ধে গৃহহীন হয়ে পড়া হাজার হাজার শিশু এবং নারীদের জন্য তিনি নিজের এতিমখানা এবং স্কুলগুলোকে নিরাপদ আশ্রয়ে পরিণত করেছিলেন। ইসলামের প্রাথমিক যুগে যুদ্ধের ময়দানে মুসলিম নারীরা যেভাবে আহত মুজাহিদদের সেবা করতেন, আমিনা শুকরি ঠিক সেই একই সাহসিকতা এবং আত্মত্যাগের দৃষ্টান্ত আধুনিক যুগেও স্থাপন করেছিলেন। তার এই ভয়ড্রহীন সাহসিকতা এবং দেশের প্রতি অগাধ ভালোবাসা দেখে পুরো মিশরের মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল। তিনি পরিণত হয়েছিলেন জাতীয় এক হিরো বা বীরাঙ্গনায়। সুয়েজ সংকটের পর মিশরের সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ পাল্টে যায়। ১৯৫৬ সালের নতুন সংবিধানে মিশরীয় নারীদের প্রথমবারের মতো ভোটাধিকার এবং নির্বাচনে অংশ নেওয়ার অধিকার প্রদান করা হয়। এটি ছিল মুসলিম বিশ্বের নারী অধিকার আদায়ের ক্ষেত্রে এক বিশাল এবং যুগান্তকারী বিজয়। আমিনা শুকরি বুঝতে পারলেন, শুধু সমাজসেবা করে বা এতিমখানা চালিয়ে সমাজের মূল কাঠামোগত পরিবর্তন করা সম্ভব নয়। নারীদের অধিকার, শিশুদের সুরক্ষা এবং দরিদ্রদের জন্য স্থায়ী আইন তৈরি করতে হলে নারীদেরকে অবশ্যই দেশের সর্বোচ্চ আইনসভা বা সংসদে গিয়ে কথা বলতে হবে। ১৯৫৭ সালে মিশরে যখন সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়, তখন আমিনা শুকরি এক অত্যন্ত দুঃসাহসিক সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি আলেকজান্দ্রিয়া থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করার ঘোষণা দেন। তার এই ঘোষণা পুরো মিশরের রাজনীতিতে এক বিশাল ভূমিকম্পের সৃষ্টি করে। পুরুষতান্ত্রিক রাজনৈতিক নেতারা এবং কট্টরপন্থীরা ভাবতে পারেনি যে একজন নারী তাদের বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানোর সাহস করবে। কিন্তু আমিনা শুকরির নির্বাচনী প্রচারণার কৌশল ছিল সম্পূর্ণ ভিন্ন। তিনি বড় বড় রাজনৈতিক মঞ্চে না গিয়ে সরাসরি সাধারণ মানুষের কাছে, বস্তিতে এবং গরিবদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতে শুরু করেন। যেই মানুষগুলোর জন্য তিনি সারা জীবন কাজ করেছেন, সেই গরিব মানুষগুলো, নারীরা এবং তরুণ সমাজ তাকে নিজেদের শেষ ভরসা হিসেবে গ্রহণ করে। অবশেষে এলো সেই ঐতিহাসিক নির্বাচনের দিন। আলেকজান্দ্রিয়ার ভোটকেন্দ্রগুলোতে হাজার হাজার সাধারণ মানুষ এবং বিশেষ করে নারীদের ঢল নামল। তারা তাদের জীবনের প্রথম ভোটটি দিতে এসেছিল সেই মহীয়সী নারীর জন্য, যিনি তাদের সুখে দুঃখে সব সময় পাশে ছিলেন। ভোট গণনার পর যেই ফলাফল এলো, তা দেখে পুরো দেশের বড় বড় রাজনৈতিক বিশ্লেষকরা স্তব্ধ হয়ে গেলেন। সমস্ত শক্তিশালী পুরুষ প্রার্থীদের বিপুল ভোটে পরাজিত করে আমিনা শুকরি এক ঐতিহাসিক এবং অকল্পনীয় বিজয় অর্জন করলেন। তার এই বিজয় শুধু তার একার বিজয় ছিল না, এটি ছিল মিশরের এবং পুরো মুসলিম বিশ্বের কোটি কোটি নারীর অধিকারের বিজয়। তিনি এবং রাওয়া আতিয়া নামক আরেকজন নারী মিলে মিশরের ইতিহাসে প্রথমবারের মতো নারী সংসদ সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রবেশ করেন। সংসদে প্রবেশ করার দৃশ্যটি ছিল আক্ষরিক অর্থেই রোম খাড়া করার মতো। শত শত পুরুষ সংসদ সদস্যের মাঝখানে অত্যন্ত দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং ইসলামী শালীনতা বজায় রেখে তিনি নিজের আসন গ্রহণ করেন। অনেকেই ভেবেছিল একজন নারী সংসদে এসে কী বা বলতে পারবে, কিন্তু আমিনা শুকরি যখন সংসদে তার প্রথম ভাষণ দিতে দাঁড়ালেন, তখন তার যুক্তির প্রখরতা এবং বজ্রকণ্ঠ শুনে পুরো সংসদ নিস্তব্ধ হয়ে গিয়েছিল। তিনি প্রমাণ করে দিয়েছিলেন, একজন মুসলিম নারী যখন ন্যায়ের পক্ষে কথা বলেন, তখন পৃথিবীর কোনো শক্তি তার কণ্ঠরোধ করতে পারে না। সংসদে প্রবেশের পর আমিনা শুকরি শুধু চুপচাপ বসে থাকেননি। তিনি পরিণত হয়েছিলেন দেশের সবচেয়ে অবহেলিত, দরিদ্র এবং অধিকারবঞ্চিত মানুষদের এক অকুতোভয় কণ্ঠস্বর। তিনি দেখলেন, দেশের অনেক আইন নারীদের এবং শিশুদের অধিকার সুরক্ষার জন্য যথেষ্ট নয়। তিনি অত্যন্ত শক্তভাবে এতিম শিশুদের সুরক্ষা, নারীদের কর্মক্ষেত্রে অধিকার এবং পারিবারিক আইনে নারীদের মর্যাদা নিশ্চিত করার জন্য একের পর এক নতুন বিল বা আইনের প্রস্তাব সংসদে উত্থাপন করতে লাগলেন। অনেক পুরুষ সংসদ সদস্য তার এই প্রস্তাবগুলোর বিরোধিতা করেছিল, কিন্তু তিনি অত্যন্ত তীক্ষ্ণ যুক্তি, আইনি জ্ঞান এবং অসীম সাহসিকতার মাধ্যমে তাদের সমস্ত যুক্তি খণ্ডন করতেন। তার অক্লান্ত পরিশ্রমে মিশরের আইনে এমন কিছু যুগান্তকারী পরিবর্তন আনা হয়েছিল, যা সে দেশের নারী ও শিশুদের জীবনকে চিরকালের জন্য সুরক্ষিত করেছিল। তিনি শুধু রাজধানী কায়রোর এসি রুমে বসে রাজনীতি করেননি, তিনি নিয়মিত তার নির্বাচনী এলাকা আলেকজান্দ্রিয়ায় যেতেন, সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনতেন এবং তাদের সমস্যা সমাধানের জন্য সরকারি কর্মকর্তাদের বাধ্য করতেন। আধুনিক যুগে মুসলিম নারীদের যে রাজনৈতিক এবং আইনি অধিকার আমরা দেখতে পাই,
তার মূল ভিত্তি নির্মাণে আমিনা শুকরির মতো নেত্রীদের অবদান ছিল আক্ষরিক অর্থেই অপরিসীম। তিনি রাজনীতিকে কোনো ক্ষমতার উৎস হিসেবে নয়, বরং ইবাদত এবং মানুষের সেবার একটি মাধ্যম হিসেবে গ্রহণ করেছিলেন। আমিনা শুকরির এই অসাধারণ জীবনকাহিনী আমাদের ইসলামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভুলে যাওয়া ইতিহাসের কথা মনে করিয়ে দেয়। ইসলামের একেবারে শুরু থেকেই নারীরা সমাজ, অর্থনীতি এবং রাজনীতিতে অসামান্য অবদান রেখে এসেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশাল ব্যবসা এবং তার অর্থ দিয়েই ইসলামের প্রাথমিক যুগের অনেক সংকট দূর হয়েছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সে যুগের সবচেয়ে বড় আলেম এবং মুফতি। বড় বড় সাহাবীরা তার কাছ থেকে ধর্মের জটিল মাসওয়ালা শিখতে আসতেন। মরক্কোর ফাতেমা আল ফিহরি নবম শতাব্দীতে নিজ অর্থে প্রতিষ্ঠা করেছিলেন আল কারাউইয়িন বিশ্ববিদ্যালয়, যা পৃথিবীর সর্বপ্রথম এবং প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। ইয়েমেনের রানী আরওয়া আল সুলাইহি দীর্ঘ ৫০ বছর ধরে অত্যন্ত সফলতার সাথে পুরো রাষ্ট্র পরিচালনা করেছিলেন। এই সমস্ত মহীয়সী নারীদের পথ ধরেই বিংশ শতাব্দীতে এসে আমিনা শুকরি প্রমাণ করেছিলেন যে ইসলাম কখনোই নারীদের পিছিয়ে রাখেনি, বরং মানুষের তৈরি করা ভুল সমাজ ব্যবস্থা এবং কুসংস্কার নারীদেরকে পিছিয়ে রেখেছে। প্রকৃত ইসলামী শিক্ষায় শিক্ষিত একজন নারী চাইলে ধর্মীয় অনুশাসন মেনেও সমাজের সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারে এবং পুরো রাষ্ট্রের নীতি নির্ধারণে বিশাল ভূমিকা রাখতে পারে। আমিনা শুকরির জীবন হল সেই সমস্ত সমালোচকদের প্রতি এক বিশাল চপেটাঘাত যারা বলে ইসলামে নারীদের কোনো অধিকার নেই। আমিনা শুকরির এই অসামান্য কাজের স্বীকৃতি শুধু মিশরের ভেতরেই সীমাবদ্ধ থাকেনি, খুব দ্রুতই তার নাম আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়ে। তিনি বিভিন্ন আন্তর্জাতিক নারী সম্মেলন এবং সমাজ কল্যাণ সেমিনারে মিশরের হয়ে অত্যন্ত গর্বের সাথে প্রতিনিধিত্ব করেন। কিন্তু দিনরাত ২৪ ঘণ্টা একটানা হাড়ভাঙা পরিশ্রম, সমাজসেবা এবং রাজনীতির এই বিশাল চাপ তার শরীরের ওপর অত্যন্ত মারাত্মক প্রভাব ফেলতে শুরু করে। তিনি সাধারণ মানুষের জন্য কাজ করতে গিয়ে নিজের স্বাস্থ্যের দিকে একদমই নজর দেওয়ার সময় পাননি। শেষ বয়সে এসে তিনি কঠিন এক রোগে আক্রান্ত হন। অসুস্থ অবস্থায় বিছানায় শুয়েও তার মন পড়ে থাকত তার সেই এতিমখানাগুলোর দিকে, তার নির্বাচনী এলাকার গরিব মানুষগুলোর দিকে। তিনি তার সহযোগীদের বারবার নির্দেশ দিতেন যাতে তার অবর্তমানে কোনো এতিম শিশু খাদ্যের অভাবে বা শিক্ষার অভাবে কষ্ট না পায়। অবশেষে ১৯৬৪ সালে মাত্র ৫২ বছর বয়সে মিশরের এই অগ্নিকন্যা এবং সমাজসেবার উজ্জ্বল নক্ষত্র তার জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছান। ১৯৬৪ সালে আমিনা শুকরি অত্যন্ত শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর পুরো মিশরকে এক গভীর এবং অকল্পনীয় শোকে স্তব্ধ করে দেয়। তার জানাজায় হাজার হাজার সাধারণ মানুষ, অগণিত এতিম শিশু এবং দেশের বড় বড় রাজনৈতিক নেতারা অঝরে কেঁদেছিলেন। তিনি হয়তো পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন, কিন্তু তিনি সমাজ এবং রাষ্ট্রের জন্য যে অমূল্য অবদান রেখে গিয়েছিলেন তা যুগের পর যুগ ধরে অমর হয়ে আছে। তার তৈরি করা সেই এতিমখানাগুলো আজও হাজার হাজার অসহায় শিশুর জীবন রক্ষা করে চলেছে। তার পাশ করা আইনগুলো আজও নারীদের অধিকার নিশ্চিত করছে। ইতিহাসের পাতায় অনেক ক্ষমতাধর মানুষের নাম ধুলোয় মিশে গেছে, কিন্তু নিজের আরামায়েশ ত্যাগ করে সমাজের সমস্ত রক্তচক্ষু উপেক্ষা করে যেই নারী লাখো মানুষের মুখে হাসি ফুটিয়েছিলেন তার নাম কিয়ামত পর্যন্ত মানুষের দোয়ায় জিন্দা থাকবে। প্রিয় দর্শক, আধুনিক যুগে ইসলামের সেবায় নারীদের অবদান এবং মিশরের প্রথম নারী সংসদ সদস্য আমিনা শুকরির এই রক্তগরম করা এবং শিহরণ জাগানো ইতিহাস আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইতিহাস আমাদের শেখায় একজন নারীর অদম্য ইচ্ছাশক্তি এবং বিশুদ্ধ নিয়ত পুরো একটি জাতির ভাগ্য চিরকালের জন্য পরিবর্তন করে দিতে পারে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে সবাই আমাদের এই হারিয়ে যাওয়া এবং শিক্ষণীয় ইতিহাস জানতে পারে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ইতিহাস নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।